মিঠিকে রাগানোর জন্য সোহিনী বারবার করে কমলিনীকে বাজে কথা বলে আর বলে, ভাগ্যিস আমি এক স্বামী নিয়েই থেকেছি। আমার স্বামীকে ছাড়া না আমি অন্য কোনো পুরুষের কথা ভাবিও নি। আমার স্বামী যখন আমাদেরকে ছেড়ে এখানে চলে এসেছিল না, তখনও কিন্তু আমার স্বামীকে খুঁজতে খুঁজতে আমরা এখানেই চলে এসেছি। আমি কিন্তু অন্য কোনো পুরুষের কাছে চলে যাইনি। তখনই মিঠি বলে, চুপ করবে তোমরা, চুপ করবে। আমাকে প্লিজ একটু শান্তি দাও। আমি কি তোমাদের জন্য বাঁচতেও পারবো না? আমাকে প্লিজ একটু বাঁচতে দাও। তখন এই বলেই চিৎকার শুরু করে দেয় মিঠি। তখন তো এই বলে কাঁদতে শুরু করে দিলেই কমলিনী বলে, মিঠিমা শান্ত হও। তোমাকে রাগানোর জন্য ওরা এসব কথাগুলো বলছে। তুমি না তুমি না ওদের কথা রাগ করবে না, রিয়াক্ট করবে না। তুমি শান্ত হও। ওরা মিথ্যে কথা বলছে, আমার চরিত্র হরণ করার চেষ্টা করছে। তখন চন্দ্র বলে, যা সত্যি সেটাই তো বলেছে। এখানে আবার মিথ্যের কি কিছু আছে নাকি? তখন বর্ষা বলে, আচ্ছা তুমি এখানে আসো কেন মিঠি, বলো তো? তোমার তো এখানে আসার দরকার নেই। তুমি না আসলেই তো এসব কথাগুলো শুনতে না, তাই না? শুধু শুধু এখানে এসে ঝামেলা সৃষ্টি করো। তখন কমলিনী প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে বলে, আমি তো কোনোদিনও কাউকে অভিশাপ দিইনি, আজকে তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি। একদিন দেখবে তোমাদেরকে আমার কাছে এসে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ঠিক তখনই কমলিনীর ফোনে ফোন আসে। তখন কমলিনী গিয়ে ফোনটা রিসিভ করলে নতুন বলে, আচ্ছা তো হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? তখন কমলিনী বলে, বলো কি বলার জন্য ফোন করেছো সেটা বলো। তখন নতুন বলে, কিছু কি হয়েছে বাড়িতে? না, এখন তো আমি বাড়িতে যেতেও পারছি না। আসলে প্লুটোর ব্যাপারটা নিয়ে এতই ডিস্টার্ব যে আমরা ভুলেই গেছি। কালকে তো ওই অ্যাওয়ার্ড ফাংশনটা আছে, সেখানে কিন্তু যেতে হবে, বুঝতে পেরেছো? তখন কমলিনী বলে, সেটা মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না। তখন নতুন বলে, দেখো কমলিনী, ঝামেলা লেগেই থাকবে, তার জন্য জীবন কি আর থেমে থাকবে? তোমার এত বড় একটা সাফল্য, সেটা তো আর তুমি এমনি এমনি পাওনি, তোমার ট্যালেন্টের জন্য পেয়েছো। সেটা তুমি কেন কেন নেবে না বলো তো? কেন তুমি সেটা বাদ দিয়ে দেবে বলো তো? তুমি না কুর্চিকে বলবে, মিঠিকেও বলবে, বাবিলকেও বলবে আর মিঠিলকেও বলবে, সবাইকে যেতে বলবে, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে ওরা তোমার সাফল্য দেখলে ভালো লাগবে ওদের। তখন কমলিনী বলে, ঠিক আছে আমি দেখছি। এই বলে কমলিনী ফোনটা রাখলেই ভিতরে গেলে সোহিনী বলে, কে ফোন করেছিল গো? তখন কমলিনী বলে, তুমি তো ভারী অভদ্র একটা মেয়ে। কে ফোন করেছে আমাকে, সেই কৈফিয়ত কি আমি তোমার কাছে দেবো? হ্যাঁ, তুমি কৈফিয়ত চাও কে, যে তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? তখন সোহিনী বলে, না, তোমার বয়ফ্রেন্ড ছাড়া আর কেই বা ফোন করবে, সেজন্য জিজ্ঞাসা করলাম। তখনই বর্ষা বলে, হ্যাঁ, অন্য কেউ ফোন করলে তো তুমি বলেই দিতে, তাই না? আমরা মনে হয় গেস করতে পারছি যে কে ফোন করেছে, তাই তো তুমি বলতে রাজি হচ্ছ না। তখনই সোহিনী বলে, মেয়ের এই অবস্থা, তার মধ্যেও বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয়। ছি 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 ছি। আর কি সতী সাধ্যি সেজে থাকতো থাকো তুমি। তখন এই কথা শুনে অবাক হয় কমলিনী, কিছুই বলে না। তারপরে ঠাম্মি বলে, আচ্ছা কে ফোন করেছে? তখন কমলিনী বলে, কেন, তা দিয়ে আপনার দরকার কি? আপনাদের কাছে বলতে তো আমি বাধ্য নই। তখন ঠাম্মি বলে, কেন, কে ফোন করেছে অন্য কেউ ফোন করলে তো ঠিকই বলে দিতে। আর এখন নিশ্চয়ই নতুন ফোন করেছে, তার জন্যই বলছো না, তাই না? তখন এই কথাতে কমলিনী বলে, আপনাদের রূপ চিনতে না আরো বাকি আছে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমাকে তো বোকা বানিয়ে এত কাল ধরে একজনের সাথে সম্পর্ক করে গেছো, এখন মেয়ের এই অবস্থা, তার মধ্যেও এসব করতে হয় নাকি? দেখ মিঠি, দেখ তোর মা কি করে বেড়ায়। আমার ছেলে যদি চলেও গিয়ে থাকে না, এক মহিলাকে নিয়ে সংসার করছে, আর তোর মা আড়ালে আড়ালে কি করছে দেখ। তখন কুচ্ছি বলে, মা তোমার কি পাপের ভয় নেই না? তোমার তো সবকাল গিয়ে একদম শেষকালে গিয়ে ঠেকেছো, কদিন পরেই তোমাকে চোখ বন্ধ করতে হবে, তারপরেও মনের মধ্যে কোনো ভয় নেই না? এসব কথাগুলো তুমি বৌদি ভাই সম্পর্কে বলছো? যে মানুষটা তোমাকে এত কাল বাঁচিয়ে রাখলো, সেই মানুষটার কথা তুমি বলছো এগুলো, তাই তো? তুমি নতুনদার সম্পর্কে এসব কথাগুলো বলছো? লজ্জা করছে না? না, লজ্জা করছে না? আসলে চোখ বন্ধ করে ওপারে গিয়ে কি জবাব দেবে বলো তো? কোনো জবাব আছে তোমার কাছে? তুমি তো বয়স হয়েছে, তোমার তো অন্তত বিচার বুদ্ধি করে কথা বলা দরকার ছিল। তখন ঠাম্মি বলে, আবার বিচার বুদ্ধি করে কি কথা বলবো? হ্যাঁ, মনে হয় যেন মরে গেলেই ভালো হতো। নতুন আর কমলিনী যেই আমার চোখের সামনে আমাকে ঠকিয়ে যা কাণ্ড করেছে, তার থেকে আমি মরে গেলেও ভালো হতো। আমি তো বোকা ছিলাম, আমাকে আবল তাবল বুঝিয়েছে, আর বুঝিয়ে বুঝিয়ে নিজেদের স্বার্থগুলো উদ্ধার করেছে। এখন এখন বুঝতে পারছি যে কতটা ভুল করেছি আমি। তখন কমলিনী বলে, আচ্ছা আপনাদের কথা শুনে না মনে হয় কি জানেন, যে আমি সতী সাবিত্রী থেকেই না খুব বড় ভুল করে ফেলেছি। কারণ আমি যদি সতী থাকতাম তাও আপনাদের সমস্যা, আর যদি সতী নাও থাকতাম, যদি কাণ্ডগুলো করতাম না, তাতেও কিন্তু আপনারা একই কথা বলতেন।
কিন্তু সতীত্ব কিন্তু নিজের জন্য ধরে রেখেছি, আপনাদের জন্য না। কারণ নিজের কাছেও তো নিজেকে জবাব দিতে হয়, তার জন্যই। তখনই মিঠি বলে, কে ফোন করেছে মা? তখন কমলিনী বলে, ফোন করেছে তোমার নতুন কাকু। কালকে যেই অ্যাওয়ার্ড ফাংশনটা আছে সেটার কথা বলার জন্যই ফোন করেছে। তখনই মিঠি রেগে দাঁড়িয়ে পড়ে। তখন কমলিনী বলে, মিঠি মা, কি হয়েছে? তখন মিঠি বলে, আসলে কি জানো, আমি এখানে এসেই ভুল করেছি। তোমাদের সবার সবার মতো কিছু না কিছু সমস্যা আছে, যে সমস্যার মধ্যে না আমি পড়তে চাই না। যে যার মতো থাকো। তখন এই বলে সেখান থেকে মিঠি চলে যায়। তখনই ঠাম্মি বলে, চাদুরে, তোকে আর কষ্ট করে কিছু বলতে হবে না। কমলিনীকে যা সাহেস্তা করার, যা শাসন করার, ওর মেয়ে এখন থেকে করবে। তখন কুর্চি এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায়, বলে, মা, আমার আর লজ্জা করে। তোমাকে মা বলতে লজ্জা করে। আর কত নিচে নামবে বলো তো? আর কত ছোট করবে আমাকে? তুমি যে মানুষটা সম্পর্কে এসব কথাগুলো বলছো না, আর যাদের জন্য করছো তারাই না একদিন বাস দেবে, তারপরে ঠিক বুঝতে পারবে। এই বলে চিৎকার করে সেখান থেকে চলে যায় কুর্চি। ওইদিকে মিঠি মন খারাপ করে বসে আছে। তখনই মিঠিল সেখানে আসে। তখন মিঠিল এসে বলে, কিরে মিঠি, তুই যে ডক্টর দেখালি, কি কি ওষুধ দিয়েছে দেখি তো, প্রেসক্রিপশন দিয়েছে কি? তখনই কমলিনী বলে, দেখ না মিঠিল, খেতে গিয়েছিল, ওরা নানান জনে নানান কথা বলেছে। সেই থেকে মিঠি একদম মন খারাপ করে চুপ করে বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলছে না। তখন কুচি বলে, আচ্ছা মিঠি, ওদের কথা গায়ে মাখতে হয়? ওরা তো সবসময় এরকম, তুই তো জানিস, তাহলে ওদের কথা কেন গায়ে মাখছিস? তখন এই কথাগুলো শুনে অবাক হয় মিঠি। তখন কুচি বলে, দেখ, আমরা কি করব, আমাদের তো কিছু করার নেই। ওদের মুখ আছে, ওরা বলবে। কিন্তু তুই না সেগুলো মনে নিস না রে মা। ওরা তো চায় যে তুই তোর মাকে ভুল বুঝিস, কিন্তু তোর মা তো ওরকম মানুষ নয়। তাহলে কেন তুই মন খারাপ করছিস বলতো? তারপরে মিঠিল বলে, জানো তো কাকিমা, আসলে এই বাড়িতে না এখন আসাটাই একটা কেমন যেন হয়ে গেছে। না হলে আসার সময় নিচে কতগুলো কথা শুনতে হয়, তারপরে উপরে আসতে হয়। কি করব বলো তো? তখন মিঠি বলে, মিঠিল দি, তোমাকে একটা কথা বলি, তুমি না বিয়ে করে এই বাড়িতে এসো না। এই বাড়িতে মানুষ থাকার যোগ্য না। এই বাড়িটা না একদম অসহ্য হয়ে গেছে। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, কথাগুলো সহ্য হয় না। আর সবাই না সবার মতো করে। তখনই মিঠির এই কথা শুনে সবাই চমকে যায়। তখন কমলিনী বলে, আচ্ছা মিঠিমা, এই কথাগুলো কেন বলছো? তখনই মিঠি বলে, হ্যাঁ, প্রতিটা মানুষেরই না তাদের নিজস্ব কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো নিয়ে এত এত কাণ্ড হচ্ছে, সেগুলো আমার ভালো লাগছে না। তখন পুচি বলে, মিঠি, এই কথাগুলো তুই বলছিস? দেখ, কদিন আগে কিন্তু তুই অন্য কথা বলেছিলি, তোর মনে আছে তো? তখন মিঠি বলে, হ্যাঁ মনে আছে তো। সেটা করলেই না ভালো হতো। হ্যাঁ, নতুন কাকু আর মা যদি একসঙ্গে থাকতে চায় তাহলে থাকুক না, আমি তো বারণ করছি না। তাহলে অন্তত এই খারাপ কথাগুলো শুনতে হবে না। এখন তো ঘরের বাইরে খারাপ কথা শুনতে হচ্ছে, ঘরের ভিতরে খারাপ কথা শুনতে হচ্ছে। সারা দিন মাকে নিয়ে আর নতুন কাকুকে নিয়ে সবাই খারাপ কথা বলছে। সেগুলো না আমার আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। তার থেকে তারা যদি একসঙ্গে থাকতে চায়, একসঙ্গে থাকতো, সেটাই তো ভালো হতো। সেটা নিয়ে তো কারো কোনো কথা বলার কোনো জায়গা থাকতো না। তখন কুচি বলে, দেখ মিঠিমা, তুই এখন কিন্তু তোর মাকে অপমান করছিস, সেটা কিন্তু ভাল লাগবে না তোর মায়ের। তখন মিঠিল বলে, আচ্ছা মিঠি, আমি যতদূর জানি, কাকিমা আর নতুন কাকুর যে সম্পর্কটা, সেটা একটা পবিত্র সম্পর্ক। আসলে সেই সম্পর্কের না কোনো মাপকাঠি হয় না। তাই এটা নিয়ে আমরা না বললেই হলো। কারণ আমি তো জানি যে পবিত্র সম্পর্কটা সব সময় পবিত্র হয়ে থাকবে। এটার একটা আলাদা মাধুর্য রয়েছে, যেটা মাধুর্য না সবাই বুঝতে পারে না। আর আমি তো ওকে বলছি, কাকিমা আর নতুন কাকু যদি একসঙ্গে থাকতে চায়, পার্সোনালি আমার কোনো সমস্যা নেই। কিন্তু তাদের ব্যাপারটা না তাদের উপরে ছেড়ে দেওয়া দরকার। তারপরে কুরচি বলে, দেখ মিঠিমা, তোর মা যদি তোর নতুন কাকুর সঙ্গে থাকতেই চাইতো, তাহলে তো তোরা যখন ছোট ছোট ছিলি, তোর বাবা যখন চলে গিয়েছিল, তখনই তো থাকতে পারতো। আর এখনো যদি থাকতে চায়, তাহলেও তো আমাদের কোনো সমস্যা নেই মা। কিন্তু তুই না এগুলো নিয়ে মন খারাপ করিস না। তখন কমলিনী বলে, না দিদি ভাই, আমার মনের মধ্যে এরকম কোনো কোনো আকাঙ্ক্ষা বা বাসনা বা এরকম কোনো অনুভূতি কখনো সৃষ্টি হয়নি। নতুন ঠাকুরপো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এই মানুষটা এত ত্যাগ করেছে না আমাদের জন্য, আর এত সময় আমাদের পাশে থেকেছে, যা দেখতে দেখতে আসলে তার জন্য এত বছরে আমার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, তার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে, তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে। কিন্তু সেটা না কোনো চাওয়া পাওয়া নেই, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না মা। হ্যাঁ সত্যি, এটা কথা সত্যি যে আমি তো নতুন কাউকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই অনুভূতিটা কারোর জন্য কিন্তু আমি মেরে ফেলতে পারবো না, মুছে ফেলতে পারবো না, অস্বীকারও করতে পারবো না।
সেটা যে যাই বলুক না কেন, আমার ভিতর থেকে এই অনুভূতিটা কখনো মরে যাবে না, কখনো না। তখন তো এই কথাতেই কুর্চি বলে, জানো তো, ওরা না নানান জন নানান কথা বলে মিঠির মনটা বিষিয়ে দেওয়ার জন্য। তখন মিঠিল বলে, আচ্ছা মিঠি, তুই তো এরকম ছিলিস না। আর তাছাড়া যা ঘটেছে তার মধ্যে তো আমাদের কোনো হাত নেই। তাই এগুলো নিয়ে না তুমি ভেবো না, সব কিছু দেখবে ঠিক হয়ে গেছে। এখন তো তোমার মনটা খারাপ, কিন্তু তোমার মনটা যখন ঠিক হয়ে যাবে না, তখন তুমি ঠিক বুঝতে পারবে, ঠিক তুমি বুঝতে পারবে যে কাকিমা কি। আর কাকিমাকে না আমি খুব শ্রদ্ধা করি। আর জানিস তো, পাবিলের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকতো শুধুমাত্র, তাহলে হয়তোবা এ বাড়িতে আমি বউ হয়ে আসতে পারতাম না। কিন্তু কাকিমাকে যে পরিমাণে আমি ভালোবাসি, কাকিমার সঙ্গে আমার যেরকম সম্পর্ক, কাকিমাকে আমি যেরকম শ্রদ্ধা করি, তাতে আমি এ বাড়িতে বউ হয়ে আসতে না আমার কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? তখন এই কথাগুলো শুনে অবাক হয় মিঠি। আর কুর্চিও খুব ভালো লাগে কুর্চির। তখনই মিঠিল বলে, হ্যাঁ, কাকিমাকে আমি খুব শ্রদ্ধা করি। আর কাকিমাকে আমি খুব ভালোবাসি। এ বাড়ির বাকি মানুষগুলো নানান রকম নানান বাজে কথা বলতে থাকে, কিন্তু তাতে না আমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, আমার কিচ্ছু যায় আসে না। আর কাকিমার জীবনের প্রতি আমাদেরও কারো কোনো কন্ট্রোল নেই। বুঝতে পেরেছিস মিঠি? তখন মিঠি বলে, হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি যে তুমি আমার মাকে না আমার থেকেও বেশি ভালোবাসো। তখন মিঠিল বলে, না, হয়তোবা ভালোবাসি না, তবে তোর থেকে হয়তোবা কাকিমাকে আমি একটু বেশি সম্মান করি। যে সম্মানটা আমি কাকিমাকে করতে জানি, তুই সেটা করতে জানিস না। আর আমি এসেছিলাম তোর প্রেসক্রিপশন গুলো দেখতে। এখন হয়তোবা সে দেখাবি না, সে মুডটা নেই, তাই না? আচ্ছা, যে চলে গেছে তার জন্য কি সব বন্ধ করে থাকলে হবে? তখন মিঠি বলে, আসলে আমার মনে হয় কি জানো, প্লুটোর চলে যাওয়ার পিছনে না আমাদের পরিবারেরও হাত রয়েছে। তখন এই কথাতেই সবাই অবাক হয়, বলে কি করে? তখন মিঠি বলে, হ্যাঁ, যদি নতুন কাকু এই বাড়িতে না থাকতো, নতুন কাকুর সঙ্গে আমার মায়ের একটা সম্পর্ক না থাকতো, তাহলে হয়তোবা প্লুটোর মা এরকম করতো না। তখন মিঠিল বলে, আচ্ছা, এরকমও তো হতে পারতো যে নতুন কাকু এরকম এখানে থাকলো না, আর তোর সঙ্গে প্লুটোর সম্পর্ক থাকলো না, কিন্তু মোর সঙ্গে থাকলো, তোর জায়গায় অন্য কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক থাকলো, তাহলে তো এটা ঘটতে পারতো, তাই না? আর এত কিছু তো একসঙ্গে ধরা যায় না মিঠি। তাই যা হওয়ার না সেটা হয়ে গেছে, যেটা হওয়ার সেটা হবে, সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আস্তে আস্তে নিজেকে শক্ত করো, ঠিক করো। তখন এই কথাগুলো শুনে মিঠি প্রচন্ড রিয়েক্ট করে আর বলে, হ্যাঁ, এখন তো আমাকে এই কথা বলবেই। আচ্ছা, ভাইয়ার সঙ্গে যদি এরকমটা হতো, তাহলে তাহলে তুমি সহ্য করতে পারতে? তখন মিঠিল বলে, দেখো, সেটা না পরিস্থিতি বলে দেয় কার সঙ্গে কার কি হতে পারে। তাই এগুলো না বলো না। আর আমি যাই, ঠিক আছে? তখনই মিঠিল বলে, কাকিমা, আমি এখন যাচ্ছি। তখন কুর্চি বলে, আচ্ছা, কালকে তো বৌদি ভাইয়ের অ্যাওয়ার্ড ফাংশন, যাবে না? তখন মিঠিল বলে, হ্যাঁ, যাবো তো। তারপরে মিঠিল চলে গেলে কমলিনী বলে, আচ্ছা, ও আবার কিছু মনে করলো না তো মিঠির কথায়? তখন মিঠি রেগে যায় আর বলে, আমার কোনো কিছু যায় আসে না, আমার বয়ে গেছে, কে কি মনে করলো না মনে করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তখন কুর্চি বলে, মিঠি, তুই এরকম ভাবে রিয়েক্ট করছিস কেন? তোর মন খারাপ মা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তুই কেন এরকম ভাবে কথা বলছিস? তখন মিঠি বলে, হ্যাঁ, আমার তো এখন বাড়ি থেকে বের হওয়াই নিষেধ হয়ে গেছে, তাই না? বের হওয়া দায় হয়ে গেছে, নিচে গেলেও কথা শুনতে হবে, পাড়ার লোকদের কাছে কথা শুনতে হবে, বন্ধু বান্ধবদের কাছে কথা শুনতে হবে। তখন কমলিনী বলে, আচ্ছা মিঠিমা, তুই কি চাস বলতো? তখন মিঠি বলে, আমার চাওয়া না চাওয়ায় তোমার তো কিছু যায় আসে না মা। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।